Hi, welcome to all of you to this session of polity. আজ আমরা আমি যে ভিডিওটি রেকর্ড করতে চলেছি সেটা হচ্ছে লেকচার নাম্বার 2, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো লাস্ট ক্লাস আমি ডিসকাস করেছিলাম রিলিজিয়াস ভার্সাস কনস্টিটিউশন, কীভাবে রিলিজিয়ান থেকে কনস্টিটিউশন পিকচারে আসে। এবং আমি তোমাদেরকে লাস্ট ক্লাস কিছু কোশ্চেন করেছিলাম। ফার্স্ট কোশ্চেন ছিল যে আমাদের কনস্টিটিউশন টোটাল মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেখানে 8খানা শিডিউল ছিল, 22টা পার্ট ছিল আর 395টা আর্টিকেল ছিল। তো অ্যাট প্রেজেন্ট কটা আর্টিকেল শিডিউল আছে? 12টা শিডিউল আছে। 22টা পার্টের জায়গায় 25টা পার্ট আছে অ্যান্ড 395 আর্টিকেলের জায়গায় 465 ইফ আই এম নট রং। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নিও গুগল করে লাস্ট আপডেট। আমার কাছে যেটা আছে সেটাই। ওকে, তো অনেকে অ্যান্সার করেছো, অনেকে অ্যান্সার সঠিক হয়েছে। তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, তাহলে আমার আরও ভালো লাগবে, আমি আরও কোশ্চেন করবো। তোমরা এইভাবেই তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, যাই হোক, আজ যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। মানে কি এটা, আমরা কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি আমি লাস্ট ক্লাসেই বলেছিলাম যে কনস্টিটিউশনটা আসলেই ডেরাইভ হয় 1600 টু 1947। এই এরিয়ার মধ্যে ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং এখান থেকেই ম্যাক্সিমাম কনস্টিটিউশন আমরা এখান থেকেই নেই। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ইংরেজরা সেই সময় ভারতবর্ষে এসেছিল, তোমরা জানো 16 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। সবার প্রথমে ফার্স্ট যে ইংরেজরা ভারতবর্ষে এসে কোথায় ফ্যাক্টরি সেট আপ করেছিল, হিস্ট্রি যদি পড়ে থাকো তোমরা জানো সুরাটে ফ্যাক্টরি সেট আপ করেছিল। তো কে এসেছিলো সবার প্রথমে, তার নামটা এবং কোন রাজার, কোন রাজা সেটা হচ্ছে জাহাঙ্গীরের দরবারে এসেছিলো। হ্যাঁ, সুরাটে ফ্যাক্টরি সেটা বলেছিল। যে এসেছিলো, ইংরেজ যে এসেছিলো তার নামটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, আচ্ছা, তো 1600 সালে আসার পরে এরা প্রথমে আসার পরে কি করে, এখানে জাস্ট বিজনেস পারপাসে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন বলছি, তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলার পিছনে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যদি এটা মনে করো ভারতবর্ষ, আর তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো তাহলে ঠিক এরকম জায়গায় আছে ইংল্যান্ড। তো এরা অ্যাকচুয়ালি ইস্টে আসে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জন্য নামকরণ হয়েছিল। ঠিক আছে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পরে এরা জাস্ট অনলি ফর ট্রেড পারপাসে এসেছিলো। এরা এখানে আসতো, বিজনেস করতো, বিজনেস করে এখান থেকে মুনাফা নিয়ে, এবং ইভেন এখানে ট্যাক্স দিতে হতো এদেরকে, দিয়ে তারপরে এরা নিজের দেশে মুনাফা নিয়ে যেত। র মেটেরিয়াল ওখান থেকে আনতো, এরা ফিনিশ প্রোডাক্ট এখানে থেকে নিয়ে চলে যেত। এবং ইন্ডিয়াকে সোনে কা চিড়িয়া, সরি, এক মিনিট, হ্যাঁ, সরি ফর দ্য ডিস্টারবেন্স। ওকে, সো ইন্ডিয়াকে কি বলা হতো, সোনে কা চিড়িয়া। তোমরা জানো এখানে এতটাই ধন সম্পত্তি ছিল, সবাই ইন্ডিয়ার ওপরে একটা নজর সবারই ছিল। ঠিক আছে, প্রথমে এখানে কি কারা আসে কেউ বলতে পারবে? ওকে, সবার প্রথমে আসে পর্তুগাল, এবং সবার লাস্ট কারা যায় সেটা কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তো তো ইন্ডিয়াকে ইন্ডিয়াতে মশলা, কেরালায় তোমরা জানো মশলার বিশাল অনেক রকমের মশলা পাওয়া যায়, সেই মশলা একটা ব্যবসা হতো। ঠিক আছে, তো এরা অ্যাকচুয়ালি মেনলি যে কোস্টাল এরিয়াটা, মনে করো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে যে গুজরাট পর্যন্ত যে কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়াটা এদের মেন ঘাঁটি ছিল। এখান থেকে এরা সব বাইরের দেশ নিজেদের দেশে ফিনিশ প্রোডাক্ট নিয়ে যেত এবং ব্যবসা করতো। ঠিক আছে, তো এরা অ্যাকচুয়ালি কিন্তু ব্যবসার জন্য এসেছিলো, বিজনেস পারপাসে এরা আসে, আর অন্য কোনো পারপাস ছিল না। এবং
এখান থেকে মুনাফা নিয়ে এরা নিজের দেশে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার ধীরে ধীরে এখানে যখন ব্যবসার আধিপত্য বাড়তে থাকলো, ঠিক আছে, তখন এরা আস্তে আস্তে এখানে নিজেদের শাসন চালানোর জন্য চিন্তাভাবনা শুরু করলো। কারণ এখানে ইন্ডিয়ায় তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, ইন্ডিয়ায় এতটাই অ্যাকচুয়ালি মানে 10 টাকার বিনিময়ে মানুষকে কেনা বেচা করে দিত, ঠিক আছে। কিছু অসাধু মানুষের জন্য ইন্ডিয়াতে দেখা যায় যে মানে ইংরেজরা এই সুযোগটা নিয়ে এখানে রাজত্ব শুরু করে, ঠিক আছে। তো এর জন্য আমরাই দায়ী অ্যাকচুয়ালি, আমাদের শিরায় শিরায় দুর্নীতি মিশে আছে। যাই হোক, আমরা মেন টপিকে আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1765, দেখো আমি বলে রাখি 1757 সালে হচ্ছে পলাশির যুদ্ধ হয়, ঠিক আছে। 1600 সালে ইংরেজরা আসে, 1757 পর্যন্ত এখানে অ্যাকচুয়ালি এরা ব্যবসায়ী করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল কার সাথে? সিরাজউদ্দৌলা আর কে বলো? সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ, তাই না? তো অ্যাকচুয়ালি এখান থেকেই অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ভারতবর্ষের ভারতবর্ষের ইংরেজদের আধিপত্য বিস্তার হতে থাকলো, ঠিক আছে। তো এখানে তোমরা জানো যে হিস্ট্রিতে যে মির্জাফর যে বেইমানি করার জন্যই সিরাজউদ্দৌলা জিততে পারেনি এবং পলাশির যুদ্ধে ইংরেজরা সিরাজউদ্দৌলা হেরে গেল আর ইংরেজরা জিতে গেল, ঠিক আছে। তো সেখান থেকে কি হয়, রবার্ট ক্লাইভ ছিল অ্যাকচুয়ালি গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। তো গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ, এবার তার আমলে এই সময়টা অ্যাকচুয়ালি দ্য কোম্পানি হুইচ টিল নাও হ্যাড পিওরলি ট্রেডিং ফাংশন অবটেন দ্য দিওয়ানি অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। দেখো এই দিওয়ানি রাইটস পেয়ে গেল এখানে। দিওয়ানি কি মানে অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত এই 65 পর্যন্ত মানে কোম্পানি শুধু ব্যবসার পারপাসে কাজ করতো, কিন্তু এরপরে এই দিওয়ানি রাইট যে পাওয়ার পরে মানে রাইট ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস, মানে রেভিনিউ আর সিভিল জাস্টিস, মানে এরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে আস্তে আস্তে ঢুকে গেল, ঠিক আছে। বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই জায়গায় এরা তখন ওই দিওয়ানি রাইটস এটা ইম্পোজ করতে থাকলো, ঠিক আছে। এরপরে কি আছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই দেখছি আমরা অল ওভার ইন্ডিয়াতে, মানে 1947 পর্যন্ত কীভাবে এসছে আর কি সেটা। তারপরে কি এইভাবে চলতে চলতে টেরিটোরিয়াল পাওয়ার মানে স্টার্টেড টেরিটোরিয়াল পাওয়ার 1858 পর্যন্ত, ঠিক আছে। এরপরে 1857-তে কী হয়েছিল, সিপাহি বিদ্রোহ হয়েছিল। এরপরে সিপাহি বিদ্রোহ হওয়াতে ইংরেজরা ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে একটা জাস্ট কোম্পানির হাতে এত বড় দেশ ছাড়া যাবে না। সুতরাং এরপরে ব্রিটিশ গভর্নমেন্ট রুল চালাতে থাকে, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে টোটাল অধিকার মানে জাস্ট এদের এখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করো দেশে ফিরে যাচ্ছে, আর ব্রিটিশ গভর্নমেন্ট এখানে এসে রাজত্ব করছে, ঠিক আছে। এইভাবে চলতে চলতে 15ই আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীন হচ্ছে। স্বাধীন হওয়ার পরে এবার এম এন রয় হচ্ছে একজন পাইনিয়ার কমিউনিস্ট ছিলেন, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি কী করে, এম.এন. রয় সে তার মানে সাজেশনে কি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয় 1946, ঠিক আছে। 9th of December 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কে প্রেসিডেন্ট ছিল কেউ বলতে পারবে তোমরা? আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, এস দিয়ে নাম, ঠিক আছে। আর তারপরে 11th of December 1946 পার্মানেন্টলি, ওটা হচ্ছে অস্থায়ী ছিলেন, পার্মানেন্টলি হলেন রাজেন্দ্র প্রসাদ। সচ্চিদানন্দ সিনহা ছিলেন 9 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন। আর তারপরে রাজেন্দ্র প্রসাদকে বানানো হয় 11 ডিসেম্বর 1946, ঠিক আছে। অ্যান্ড অন জানুয়ারি 26, 1950 দ্য কনস্টিটিউশন কেম ইনটু বিং, মানে কি 26শে নভেম্বর
ঊনপঞ্চাশে কী হয়, কনস্টিটিউশনটা এনাক্ট করা হয়, অ্যাডপ্ট করা হয়, এবং 26শে জানুয়ারি 1950 এনাক্ট করা হয়, মানে পাওয়ারে আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে অল ওভার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানে আর কি কি হয়েছিল, ভেরিয়াস ফিচার্স অফ ইউনিভার্সিটি। আচ্ছা, এটা হচ্ছে তোমার ভারতের ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংরেজরা রাজত্ব করতো 1600 থেকে 1947 পর্যন্ত, প্রায় অ্যাকচুয়ালি 1757 থেকে 1947 তোমরা বলতে পারো 200 বছর রাজত্ব করেছিল। তো আমরা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দ্য কোম্পানি রুল 1773 থেকে 1858। দেখো, আমি বলেছি এর আগেও বলেছি যে ম্যাক্সিমাম রুলস রেগুলেশন সেটা আসে এই ইংরেজরা যে ভারতবর্ষে যে সময় রাজত্ব করতো সেই সময়টা থেকে, ঠিক আছে। তো রবার্ট ক্লাইভ তো জাস্ট মানে পলাশির যুদ্ধ জিতলো 1765 পর্যন্ত মোটামুটি, তারপরে তিনি দেশে ফিরে গেছিলেন। হ্যাঁ, এরপরে রেগুলেটিং অ্যাক্ট আসে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। দেখো, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, রেগুলেটিং নাম থেকেই বুঝতে পারছো রেগুলেট করতে, মানে কিছু ওরা নিয়মকানুন রেগুলেশন এগুলো সব মানে ইম্পোজ করতে চাইছেন তারা। তো দিস অ্যাক্ট is of great constitutional importance as number 1, it was the first step taken by British government to control the regulate the affairs of East India। মানে এটা হচ্ছে তারা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের টোটাল কন্ট্রোল আর রেগুলেট করতে চাইছে যে অ্যাফেয়ার্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া সেটা পুরো রেগুলেট করতে চাইছে ওরা। ইট রেকগনাইজ ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি, মানে পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন প্রথমবার এরা মানে ব্রিটিশরা এখানে ইম্পোজ রেকগনাইজ করলো, ঠিক আছে। ইট লেইড দ্য ফাউন্ডেশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া এখানে শুরু হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট। কত সালে এসেছিলো রেগুলেটিং অ্যাক্ট? অ্যাকচুয়ালি 1772 এসেছিলো এবং 73 গিয়ে পাওয়ার পায়, ঠিক আছে। তো এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তো এক্সামে খুব আসে, দেখো আমি একটু হিস্ট্রিতে চলে যাব কারণ খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো পলিটি পড়ছি কিন্তু হিস্ট্রি কয়েকটা ইম্পর্টেন্ট নাম আমরা এই মুহূর্তে জানবো, সেটা হচ্ছে খুব মন দিয়ে শোনো এই জায়গাটা। দেখো, এই যে 1773 রেগুলেটিং অ্যাক্ট আসার পরে যে গভর্নর অফ বেঙ্গল বলছিলাম না, গভর্নর অফ বেঙ্গল ছিল কে ছিল বলো? রবার্ট ক্লাইভ ছিল না? তো গভর্নর অফ বেঙ্গল যে পদটা এটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইজ ইয়োর ওয়ারেন হেস্টিংস। দেখো, এইখান থেকে কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে ইন এভরি এক্সাম। তো ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছে তোমার ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। দেন তোমার 1773, ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এরপর এইভাবে চলতে চলতে 1833, এই 1833 হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হলো? লর্ড উইলিয়াম বেন্টিং হলো, ঠিক আছে। এরপরে 1857 পলাশির যুদ্ধ হলো, এখানে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে ক্যানিং, এবং ফার্স্ট গভর্নর জেনারেল তারপরে হয়ে গেল ভাইসরয় পদ, ঠিক আছে। তো ফার্স্ট ভাইসরয় হচ্ছে ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং। এইভাবে চলতে থাকে, চলতে এরপরে ভাইসরয় চলে আসছে, ঠিক আছে, সিপাহি বিদ্রোহের পরে 1858। হ্যাঁ, ভাইসরয় পদটা চলে আসে, এবং লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। এবং তারপরে গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া অ্যাকচুয়ালি
মানে মানে মাউন্ট ব্যাটেন আসার পরে তারপরে চক্রবর্তী শ্রী রাজা গোপালাচারী, তিনি হচ্ছেন লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। ঠিক আছে, তো এইভাবেই জাস্ট 1773 থেকে 1947 পর্যন্ত এইভাবে ইতিহাসে এদের নামগুলো আসে ঘুরে ফিরে। জিজ্ঞেস করবে তোমাকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, তো কে হবে? ওয়ারেন হেস্টিংস। আর তোমাকে জিজ্ঞেস করতে পারে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট কে, তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং। ভাইসরয়, ফার্স্ট ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং। এইভাবে ঘুরে ফিরে কোশ্চেনগুলো করে। ঠিক আছে, তো এখানে দেখো কোম্পানি রুল, যে ফিচার্সগুলো দেখো, ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা বললাম এক্ষুনি। তার মানে লর্ড ওয়ারেন হেস্টিংস হয়ে যাচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ইট মেড দ্য গভর্নর্স অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট to the Governor General of Bengal, unlike earlier when the three presidencies were independent of one another। ঠিক আছে, তো ওয়ারেন হেস্টিংসের সময় আর কি হয়েছিল? 3 নম্বর পয়েন্ট দেখো, সুপ্রিম কোর্ট, কলকাতা সুপ্রিম কোর্ট, ক্যালকাটা সুপ্রিম কোর্ট বলা হতো সেই সময়, সেটা এস্টাবলিশ করা হয়েছিল এই সময় 1774। জিজ্ঞেস করবে ইন হুইচ ইয়ার ক্যালকাটা সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশ, সেটা হচ্ছে 1774। ঠিক আছে, তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ইট প্রহিবিটেড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম এনগেজিং ইন এনি প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং প্রেজেন্ট অর ব্রাইবস ফ্রম দ্য নেটিভস। মানে এটা প্রোহিবিট করেছিল সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম এনগেজিং এনি প্রাইভেট ট্রেড, মানে যারা ব্রিটিশরা, যারা বিজনেস মানে অ্যাকচুয়ালি যে বিজনেস পারপাসে যারা এসেছিলো, তারা কি করে আস্তে আস্তে অসাধু বা মানে করাপ্টেড একটা এরিয়ার মধ্যে ঢুকে পড়ে, এবং তারা নিজেদের একটা বিজনেস, মানে কোম্পানির তরফ থেকে তো বিজনেস হচ্ছেই, প্লাস আরও কিছু মাল মেটেরিয়াল সেটা নিজেরা সাইড থেকে নিয়ে ওখানে গিয়ে মানে ইউকের মার্কেট বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, সেখানে মার্কেটে গিয়ে এরা এগুলো সেল করছে। তো তার জন্য এই যে ব্রাইব বা এনগেজ মানে ট্রেড, নিজেদের পার্সোনাল ট্রেডের জন্য এদের মানে প্রোহিবিট করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, ইট স্ট্রেনদেন দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দ্য কোম্পানি বাই রিকোয়ারিং দ্য কোর্ট অফ ডাইরেক্টরস। দেখো, কোর্ট অফ ডাইরেক্টরস বলে একটা নতুন পদ করা হলো, আনা হলো। সেখানে কি, গভর্নিং বডি অফ দ্য কোম্পানি টু রিপোর্ট অন দ্য রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। দেখো, রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স দেখার জন্য একটা পদ আনা হলো, তার নাম হচ্ছে কোড অফ ডিরেক্টর। এই কোড অফ ডিরেক্টরেরই দায়িত্ব, এই কোড অফ ডিরেক্টর কী করতো, যে সমস্ত সব কিছু রেগুলেট করতো, সব কিছু অবজার্ভ করতো। ঠিক আছে, তো এইভাবে রেগুলেটিং অ্যাক্ট আসে 1773-তে, এবং এরপরে আসবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, 1784-তে আসবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো তোমরা এখানে এই লেকচারটার পরে তোমরা ভালো করে একটু হিস্ট্রিটা একটু পড়বে, যে কিভাবে দেশে মানে আমাদের দেশে কিভাবে ইংরেজরা মানে প্রথম কে এসেছিল, তারপরে ব্রিটিশরা কিভাবে ব্যবসা বাণিজ্য করতো, হিস্ট্রিটা একটু পড়বে, এবং কী পদ কীভাবে আসে। অ্যাকচুয়ালি পলাশির যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধ হলো 1764-তে। ঠিক আছে, বক্সারের যুদ্ধ কার সাথে হয়েছিল সেটা একটু দেখবে। আর কি দেখবে, রেগুলেটিং অ্যাক্টটা, এখানে একটা নতুন পদ আসলো গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং প্রত্যেকটা ভাইসরয় সব একবার রিভিশন করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকটা ভাইসরয় কার পরে কে এসেছিলো, ওয়ারেন হেস্টিংসের পরে কে এসেছিলো, তারপর কে এসেছিলো, এইভাবে চলতে কত সালে চার্টার্ড অ্যাক্ট এসেছিলো, 1793-তে জানো তোমরা প্রথম চার্টার্ড অ্যাক্ট এসেছিলো। তারপরে কি আসে, 20 বছর পর চার্টার অ্যাক্ট আসে। 1813-তে আসে একটা কোশ্চেন, 1813-তে একটা মনোপলি ব্যাপার আছে, একটা নিয়ম চেঞ্জ হয়েছিল, সেটা কি হয়েছিল সেটা একটু দেখবে। ঠিক আছে, দেন
1833-এ চার্টার অ্যাক্ট, তৃতীয় চার্টার অ্যাক্ট আসে, তারপর 1853-তে চার্টার অ্যাক্ট আসে। 4 নম্বর চার্টার অ্যাক্টের সময় কে ছিল ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কে ছিল? লর্ড ডালহৌসি, খুব ইম্পর্টেন্ট, সেখানে দেখবে তোমরা লর্ড ডালহৌসি সম্বন্ধে, ঠিক আছে? এরপরে ভাইসরয় পদটা আসবে, ঠিক আছে? এইগুলো সমস্তটাই তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে রিভিশন করবে। এটা WBCS মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ার মধ্যে পড়ে, আর এইগুলো না জানলে তোমরা কিন্তু রিলেট করতে পারবে না কার সাথে কি হচ্ছে, ঠিক আছে? তো হিস্ট্রিটা তোমরা বারবার রিভিশন করো। এই জায়গাটা অ্যাকচুয়ালি বিশেষ করে এই যে ভাইসরয়, গভর্নর জেনারেল, এই পার্টটা, এই জায়গাটা, তাহলে আমি পড়াতে আমার সুবিধা হবে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসবে, এবং আমি সেই চার্টার অ্যাক্টগুলো আমরা এখানে শো করব, যেটা হচ্ছে তোমার কনস্টিটিউশন গঠন করতে কাজে লেগেছিল, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওতে মিট করছি। তোমরা কিন্তু একটু হোমওয়ার্ক করে এসো, তাহলে দেখবে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং আরও মজা পাবে, এবং ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমার জন্য। আদারওয়াইজ একদম মাথায় না থাকলে, মানে সাইডে কন্টেম্পোরারি যে পাশাপাশি কি হচ্ছে, কি ঘটনা ঘটেছে, সেইগুলো যদি একটু না তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু এই সাবজেক্টটা বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? তো এখানে আমরা রাখছি, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।